অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রুল। প্রতিরক্ষা সহ ২৭ বিভাগের দায়িত্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রথম লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারে এলাকার ২ উপদেষ্টা পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী। নবীন আসিফ মাহমুদকে সাথে নিয়ে গর্বিত পরিবার। আসিফ নজরুল আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। এই সন্তানের জন্য, এই সন্তানের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসছে পোশাক খাত। বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে অনেকে, প্রয়োজন ইতিবাচক ভাবমূর্তি। মিয়ানমারে জান্তা বিদ্রোহী সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের ফেরানোর ইস্যু। হাল না ছাড়লেও খুব আশাবাদী নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। ডাকাত ঠেকাতে রাতভর পাহারা, গল্প আড্ডা, রীতিমতো উৎসবের নগরী রাজধানী। সম্মিলিতভাবে আতঙ্ককে বিদায় জানাচ্ছেন ঢাকাবাসী। কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছি এটাকে। ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম। বন্যা আর রাজনৈতিক অস্থিরতার পর কক্সবাজারে বাড়ছে পর্যটক আনাগোনা। প্রাণ ফিরছে সমুদ্র সৈকতে, ক্ষতি পুষিয়ে নিতে তৎপর ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায় এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই সব বিস্তারিত খবরাখবর। শপথ নেয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করলেন প্রধান উপদেষ্টা। তিনি একাই দায়িত্বে আছেন ২৭ মন্ত্রণালয়ের। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার আবাসিক কার্যালয়ে যমুনায় হয় এই বৈঠক। ২জন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই মূল লক্ষ্য। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রতিরক্ষা, সশস্ত্র, জনপ্রশাসন, জ্বালানি, বিদ্যুৎ সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন, আইনে ডক্টর আসিফ নজরুল, অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্থানীয় সরকারে হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, পরিবেশ ও বনে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যে নূরজাহান বেগম, ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম, আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি। শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা 11:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসেন রমনার যমুনা ভবনে। পরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি
সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা, সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার আবাসিক কার্যালয়ে যমুনায় উঠলেও সেখানে দিনভর শুভেচ্ছা জানাতে আসা কোনো শ্রেণী পেশার মানুষকে দেখা যায়নি। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব পাওয়া নিজ নিজ খাতকে সচল এবং দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বলেছেন বিভিন্ন খাতকে জনবান্ধব ও সহজ করতে দরকার সম্মিলিত প্রচেষ্টা। তবে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা সচল রাখা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী। পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং ও পুঁজিখাতকে সচল করতেও উদ্যোগ নেবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন, সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম, বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য। আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, জনগণের সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজ রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা করবেন তার পরিবারের সাথে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মান্নান, একটু জানতে চাই কখন নাগাদ রংপুরে পৌঁছাবেন ডক্টর ইউনূস, আর তার যে আজকের কর্মসূচি সে সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। এনএনসি সেই তথ্যটি যদি আপনাকে দিতে চাই, আমাদের কাছে রংপুর জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে আজ সকাল 10:30 নাগাদ তিনি হেলিকপ্টার যোগে পীরগঞ্জের যে মেরিন একাডেমি আছে সেই মেরিন একাডেমিতে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সড়ক যোগে এই যে বাড়িটি দেখছেন, অর্থাৎ আবু সাইদের বাড়ি, যে কোটা আন্দোলনে যে মাত্রা তৈরি হয়েছিল, যে কোটা আন্দোলনের নতুন মাত্রা, সেই আবু সাইদের এই বাড়িতে তিনি আসবেন, তার বাবা মায়ের সাথে কথা বলবেন, স্বজনদের সাথে কথা বলবেন এবং তিনি তার কবরও জিয়ারত করবেন। এবং এরপর তিনি সড়ক পথে যাবেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে, ঠিক যেখানে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এই শহীদ আবু সাইদ। তারপর তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক সহ সুধীজনদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবার কথা রয়েছে। এরপর তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কোটা আন্দোলনে যে
আহত যারা আছেন সেই আহতদেরকে তিনি দেখতে যাবেন। এরপর তিনি রংপুর সার্কিট হাউসে যাবেন এবং সেখানে দুপুরের খাবারের পর তিনি রংপুর ত্যাগ করবার কথা রয়েছে। নেন্সি, আপনাকে যে তথ্যটি দিতে চাই যে এই যে শহীদ আবু সাইদ কিন্তু একটা এখন দ্রোহ বিদ্রোহের নাম, নানাভাবে তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ একজন মানুষ একটি পুঞ্জীভূত স্বৈর শাসকের বিরুদ্ধে কিভাবে হাত উঁচিয়ে বুক শটান করে দাঁড় করে দিয়ে পুলিশের গুলি বরণ করতে পারে, এটি একটি আজকে সারা বিশ্বব্যাপী এই যে প্রতিবাদের একটি নতুন ভাষা তৈরি হয়েছে। আমি আজকে জানতে চাই, তার বোন আছে আমার কাছে এখন এই মুহূর্তে, আপনার কাছে আমি জানতে চাই এই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে ঘিরে বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, রূপান্তরের বাংলাদেশ তৈরি হবে, আপনি তার কাছে এই মুহূর্তে কি চাইছেন? আসলে আপনার এই চাওয়াটা আমি একটু জানতে চাই। আমাদের প্রথম চাওয়াই হচ্ছে আমার ভাইয়ের খুনির ফাঁসি, যে পুলিশ গুলি করে মারছে আর যারা এর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছিল তাদের বিচারের আওতায় এনে তাদের যেন ফাঁসি দেওয়া হয়, এইটাই আমাদের প্রথম চাওয়া। আর দ্বিতীয়ত আমার ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসাবে উপাধি দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। আর প্রতি বছরের শহীদদের স্মরণে 16 জুলাই যেন শহীদ দিবস হিসাবে পালন করা হয়। আর আমার ভাইয়ের স্মৃতিতে মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তার নামে উপকরণ করা হোক, নামকরণ করা থাক তার স্মৃতিতে। আর আমাদের এলাকায় আমার ভাইয়ের নামে চিকিৎসালয়, রাস্তা, স্কুল এগুলো তৈরি করা। অর্থাৎ নানা দাবি হচ্ছে তার যে এই যে আবু সাইদ হত্যার ব্যাপারে তার স্পষ্ট কথা হচ্ছে এই হত্যার সাথে যে যারা জড়িত এবং তাদের যারা নির্দেশ দিয়েছিলেন তাদের তিনি বিচার চান। এবং একটু আগে যখন আমার সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে পুলিশ গুলি করতেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে, যেখানে পুলিশ থাকার কথা ক্যাম্পাসের বাইরে, শিক্ষার্থী থাকবার কথা ছিল যে ক্যাম্পাসের ভেতরে। আপনি জানেন এই যে আবু সাইদ হত্যা মামলাটি নিয়ে একটি বড় ধরনের নাটক বলা হচ্ছে যে ডক্টর তুহিন ওয়াদুদ্দিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তিনি যেটি বলছিলেন যেটা নাটক তৈরি করা হয়েছে। আপনি জানেন যে FIR এ বলা হয়েছিল যে শিক্ষার্থীদের ইট পাটকেলের সরাসরির মাধ্যমে সে নিহত হয়েছে এবং একজন কিশোরকে পুলিশ লাইন স্কুলের একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকেও গ্রেপ্তার করা হয়েছিল। আপনি জানেন একটা বড় নাটক তৈরি হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় যে এই হত্যাকাণ্ডগুলোর বিচারকে আড়াল করবার জন্য নানা ধরনের চেষ্টা ছিল। এই যারা পরিবার তাদের পক্ষ থেকে দাবি যে শুধু আবু সাইদ নয়, এই কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন সবার পুঙ্খানুপুঙ্খ তারা বিচার দাবি করেছেন। এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই এলাকার মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে তিনি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, তিনি একজন নোবেল লরিয়েট এবং এই এলাকাবাসী যেটি বলছেন যে তার মাধ্যমেই এই যে ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অন্যায্যতা, দুর্নীতি, অনিয়ম দূর হবে বাংলাদেশের এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, এ কথা বলবার চেষ্টা করছেন এই এলাকার মানুষ। ন্যান্সি। মাজারুল মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যেতে চাই পরের সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের কুমিল্লার বাড়িতে এখন আনন্দের জোয়ার, উচ্ছ্বসিত এলাকাবাসী। পাশাপাশি অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরেও নানা প্রত্যাশা কুমিল্লাবাসীর। মেঠো পথ, সবুজে ঘেরা চারপাশ, মুরাদনগরের প্রত্যন্ত এক পল্লী আকবপুর। এই গ্রামেরই আলো বাতাসে বেড়ে ওঠা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, যিনি দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ইফাত জাহান লামিয়া আসিফ মাহমুদের ছোট বোন। কদিন আগে পরিবারের বাকিদের মতোই ভাইকে নিয়ে ছিলেন উদ্বিগ্ন, এখন গর্বিত, আনন্দিত। ছোট্ট একটা গ্রাম বাংলাদেশে, এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই, প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে। আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক, আর মা আগলে রাখেন সংসার। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় আসিফ। তাকে নিয়ে পরিবারের পাশাপাশি উচ্ছ্বসিত গোটা এলাকাবাসী। আহত যারা আছে তাদেরকে যেন সরকার নিজ খরচে, সরকারি খরচে তাদের চিকিৎসা করায় এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যেন তাদের পরিবার চলার মতো তাদের খরচটা সরকার বহন করে। আমাদের গ্রামের একটা সন্তান, দোয়া করি এই সন্তানের জন্য, এই সন্তানের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। ছোটবেলার থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে, এখনো করছে। তো দেশ যে জায়গা চলে গেছে, আশা করি সে এই জায়গা থেকে দেশ অনেক অফুরে আরো আগে নিতে পারবে।
কুমিল্লার আরেক সন্তান অধ্যাপক আসিফ নজরুল। তিনি দেখভাল করবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দুই আসিফকে ঘিরে নানা স্বপ্ন প্রত্যাশা দেখছেন নাগরিক সমাজও। সময়ের পরিক্রমায় যখন যে সমস্ত বিষয়গুলির প্রয়োজনীয়তা অনুভব হবে সেগুলি তারা যাতে করতে পারে, সৃষ্টিকর্তা যাতে তাদের মধ্যে সেই সক্ষমতা তৈরি করে দেয়, সেটার জন্য কিন্তু আমি কায়া মনোবাক্যে প্রার্থনা করব। এবং আমি ব্যক্তিগতভাবে কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ হিসেবে উজ্জ্বল হয়ে রয়েছে দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, লাকসামের রিফাত রশিদ ও বরুড়ার আবু বকরের নামও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসছে রপ্তানিমুখী পোশাক খাত। কয়েকদিনের সংঘাতে থমকে গেছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরো দমে উৎপাদনে যেতে পারছে না কোনো উদ্যোক্তা। হামলা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় চলছে সংস্কার। মালিকপক্ষ বলছে জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন তারা। আর ইতিবাচক ভাবমূর্তি তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দাবি, বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তৈরি পোশাকের উপর ভর করে টিকে আছে রপ্তানি বাণিজ্য। এই খাত নিশ্চিত করছে কর্মসংস্থান, আসছে বিদেশি মুদ্রাও। কিন্তু কয়েকদিনের সংঘাত এবং অস্থিরতায় কমেছে এই খাতের উৎপাদন। দফায় দফায় বন্ধ করে দিতে হয় কারখানা। ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করতে কেউ করেছেন এয়ার শিপমেন্ট। সময় মতো পণ্য সরবরাহ না করায় অনেকেই বাতিল করেছে রপ্তানি আদেশ। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু ভাবমূর্তি ফিরিয়ে আনা বিকল্প নেই। এটার সাথে ব্যবসা বাণিজ্য জড়িত। আমরা একটা শান্তির পরিবেশ চাই, একটা স্বস্তি চাই। মানুষের ক্ষোভ যেটা আছে প্রশমিত হয়ে যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ব্যবসা বাণিজ্য শুরু হবে। যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই জায়গাতে যদি প্রপারলি তার সমাধানের বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে বায়াররাও কিন্তু এই সমাধানগুলোকে কিছুটা হলেও তারা অনিশ্চিতভাবে দেখবেন। রপ্তানি আর হিসাব নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ইপিবি যে তথ্য দিচ্ছে প্রকৃত রপ্তানি আয় তার চেয়ে কম। রিজার্ভ এবং কর্মসংস্থান নিশ্চিতের জন্য রপ্তানি আয় বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। আজকে যদি আমরা রপ্তানি না করতে পারি, আমাদের ফরেন কারেন্সি আসবে না। রপ্তানিকে সুরক্ষিত করতে হবে। স্থানীয় শিল্প যেটা আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। সার্বিক উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। শিল্পায়ন যেটা হয়েছে তার অন্যতম একটা উপাদান হচ্ছিল গ্যাস। আমরা গ্যাস পেয়েছিলাম বলে আজকে এই অবস্থায় এসে এখন আমাদের এনার্জি সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। বৈদেশিক মুদ্রা দিয়ে যেভাবেই হোক, ডেফার্ড হোক, যেভাবে নেগোসিয়েশন করে গ্যাসটা আনতে হবে, যাতে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা যদি পূরণ করা যায় তাহলে কিছুটা স্বস্তি আসবে। ডাইংয়ের কাজ করেন বা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করেন অথবা সিরামিক বা গ্লাস রিলেটেড কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু এটা একটা বড় দুশ্চিন্তা এবং সেটা কিন্তু রয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও সমাধান হয়নি। সুতরাং সেটাও কিন্তু আমাদের ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতার জন্য একটা দুর্বলতা। সংকটের এই সময়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর বর্তমান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অনেকের অভিযোগ, শিল্প মালিকদের পাশে ছিল না পরিচালনা পর্ষদ। এবং এই যে সংগঠনে বিজিএমইতে প্রেসিডেন্ট নাই, অ্যাক্টিং করে কি প্রেসিডেন্ট করা যায়? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে জান্তা বিদ্রোহীদের সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ইস্যু। চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের সুযোগ নেই মনে করেন রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা। অপরদিকে হাল না ছাড়লেও এ বিষয়ে খুব একটা আশাবাদীও নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সাথে ছিলেন আরেক সহকর্মী এহসান আল কুতুবি। নিজ দেশ থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সরকারের মানবিকতায় সাময়িকভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, তাদের পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দেয় প্রত্যাবাসনের। নানামুখী কূটনৈতিক তৎপরতায় তৈরি হয় সেই সুযোগও।
রাখাইন রাজ্য দখলে নিতে গেল ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের সামরিক যাত্রার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। বদলে যায় পুরো পরিস্থিতি। রোহিঙ্গা নেতারা বলছেন চলমান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোহিঙ্গারা। একদিকে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার সম্ভাবনা যেমন বন্ধ হয়েছে, অপরদিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকে। দেশত গিয়ে নরে আয় রিপার্সিং নাল করি যে জায়গা তো মানুষ গিয়ে দিয়ে বেশি যাবে তে দেশত তো দূরাই দিয়ে দে হি রোহিঙ্গা কমিউনিটি আর কানতিন তৈলে আর কানের মাঝে এখন লড়াই করে তেদ আছে মক লই মিলিটারি লই লড়াই মাঝে মিলিটারি হরের মক জিতের বুলি হর হে তৈলে তার সিকিউরিটি তেল নেওয়ার দত্ত আর রোহিঙ্গা রিপার্সিং করি তেজ রাখিব হদ্দিয়ান বেশা বেশি আই কনফিউজ কি কই। অনেকটা রোহিঙ্গা নেতাদের সুরেই কথা বলছে শরণার্থী প্রত্যাবাসন কমিশন। মিয়ানমারের যুদ্ধাবস্থা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। মিয়ানমারের সরকার তাদের সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না এবং সাম্প্রতিক সময়ে বাস্তবতা তৈরি হয়েছে যে রাখাইন রাজ্যের সংঘাত তৈরি হচ্ছে, আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। আমরা এই জন্য এমন কোনো মানে চাপও দিতে পারছি না যে এই মুহূর্তে যে আলোচনা টেবিলে বসা দরকার। বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের বিদ্রোহী সামরিক জান্তার দখল পাল্টা দখলের লড়াই এখন আর কেবল দুটি পক্ষের হাতে নেই, তাই খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও ক্ষীণ। এরকম যখন একাধিক গোষ্ঠী রয়েছে সংঘাতপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন মুখী তাদের স্বার্থ, তখন আসলে রোহিঙ্গাদের স্বার্থটা তাদের দিক থেকে গৌণ হয়ে যাচ্ছে বলেই মনে হয়। রোহিঙ্গারাও কিন্তু তাদেরকে খুব একটা বিশ্বাস করে না, কোনো পক্ষকেই এখন তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না এবং সেটা যৌক্তিক কারণ আছে। তো এরকম অবস্থায় যদি ওখানে কোনো রকম স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, আগেও ছিল না কিন্তু এখন আরও সংকটময়, যে এখন একেবারে একটা যুদ্ধাবস্থা সেখানে, তো সেখানে নিরস্ত্র যে সাধারণ রোহিঙ্গারা রয়েছে তাদের ফেরার তো কোনো প্রশ্নই আসলে আসে না। তো প্রত্যাবাসনটা আসলে খুব একটা আরও বেশি অনিশ্চিত জায়গায় চলে গেছে বলে মনে হয়। এত সমস্যার মাঝেও নিজ ঘরে ফিরতে পারলেই যেন বাঁচে দেশান্তরী মানুষরা। গত 7 বছর ধরে চলা নানা উদ্যোগের পর টানেলের মুখে আলো দেখা গিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে, কিন্তু সাম্প্রতিক মিয়ানমারের সংঘাতে সেটিও বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। তাই রোহিঙ্গা নেতারা বলছেন বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে যদি চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যে চলমান সংঘর্ষ সেটি যদি বন্ধ করা যায়, তাহলে তাদের প্রত্যাবাসনের যে সম্ভাবনা সেটি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও 2017-র আগে যারা এসেছিলেন তাদের কাউকে খুব একটা ফেরত পাঠানো যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছে পুলিশের সদস্যরা। স্বাভাবিক কার্যক্রম এবং স্বাভাবিক প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত থানাগুলো। নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে থানার ভেতরে ও বাইরে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরাও। এ বিষয়ে আরও জানতে একটু কুমিল্লা যেতে চাই। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সব থানায় কি পুলিশ সদস্যরা ফিরেছেন? আর একটু জানতে চাই পুরোদমে এই কার্যক্রম শুরুর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন? ন্যান্সি, এই বিষয়ে আমরা এর আগের সংবাদেও জানিয়েছি। তার আগে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কুমিল্লা জেলায় কিন্তু 17টি উপজেলার 18টি থানা এলাকায় কিন্তু প্রায় 65 লাখ লোকের বসবাস এবং গত কয়েকদিন ধরে যারা পুলিশ বাহিনীতে রয়েছেন তারা কিন্তু আসলে কর্মবিরতির ফলে দেশের যে কুমিল্লার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু একটি অস্বাভাবিক অবস্থার মধ্যেই রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী তারা তাদের কাজকর্ম করছেন, দিনে রাতে টহল দিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু আসলে এই সেনাবাহিনীর নজরদারিকে ফাঁকি দিয়ে কিন্তু সংঘর্ষ সংঘাত কিন্তু চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ বাহিনী তাদের কর্মস্থলে ফেরেনি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের ইতিমধ্যে সেনাবাহিনী, আপনারা জানেন যে থানা এলাকাগুলোতে তাদের নিরাপত্তায় এসে পৌঁছেছেন এবং খুব শীঘ্রই পুলিশ তাদের কর্মস্থলে ফিরবে এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। ন্যান্সি, নিশ্চয়ই ফিরলে হয়তো আপনার মাধ্যমে আমরা সেই আপডেট জানাতে পারবো। খোকন, আপনাকে ধন্যবাদ। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গ্রাহক এবং শেয়ারে বিনিয়োগকারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। ঋণ বিতরণ কার্যক্রম বন্ধ রাখার দাবি তাদের। অভিযোগ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীরা ব্যাংকটিতে নানা অনিয়ম করেছে। ব্যাংকটিতে সাইফুজ্জামান চৌধুরীর পরিবার নানা প্রক্রিয়ায় তাদের শেয়ারের পরিমাণ বাড়িয়েছে। এতে গ্রাহকরা উদ্বেগ প্রকাশ করেন।
আহ্বান জানান স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার। দাবি করেন সাইফুজ্জামান চৌধুরী পরিবারের শেয়ার জব্দ করার, পুরনো পরিচালক এবং অভিজ্ঞদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠনের প্রস্তাব দিয়েছেন বিক্ষুব্ধরা। গত 10 বছর যাবত একটা পরিচালনা পর্ষদ এই ব্যাংকে বিভিন্নভাবে কুক্ষিগত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এইখান থেকে এই ব্যাংক থেকে সরানো হয়েছে। দীর্ঘদিন যাবত একটা অব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আমরা বিনিয়োগকারীরা খুবই আতঙ্কিত। 4 বছর ধরে আমাদের বছর শেষে কত প্রফিট হলো কিচ্ছু জানানো হয় না। চলমান অস্থিরতায় ঢাকায় রাত গভীর হলেই বাড়ে ডাকাত আতঙ্ক। কিন্তু গেল 2 দিনে উৎকণ্ঠাকে বিদায় জানিয়েছেন রাজধানীবাসী। আতঙ্ক পাল্টে গেছে উৎসবে। চলছে রাতভর রান্না খাওয়া দাওয়া, মধ্যরাতেও রাস্তায় খেলায় মাতছে শিশুরা। সম্মিলিত প্রতিরোধের কারণেই ঠেকানো গেছে দুষ্কৃতিকারীদের। আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। এবার যেন অন্তত একটা ডাকাত হলেও আসে এলাকায়, এমনটাই চাওয়া। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে গেল কয়েকদিন নগর জুড়ে ছিল ডাকাত আতঙ্ক। প্রতিরোধে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বেশ কয়েক জায়গায় ধরাও পড়ে ডাকাত দল। তবে সেই উৎকণ্ঠার 2 দিন না পেরুতেই বোল্ড পাল্টে গেল রাজধানীর। আতঙ্ক পরিণত হয়েছে উৎসবে। রাত বাড়তেই সব বয়সী মানুষ নামছেন লাঠিসোঁটা হাতে। রীতিমতো ফেসবুকে জানান দিয়ে চলছে পাহারা। এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছি এটাকে, এলাকার মানুষকে বিপদ মুক্ত করার জন্য। ঘরে বসে আমরা পারতেছি না, আমাদের ঘুম আসতেছে না। আমার স্বামী, আমাদের বড় ভাই, মানে এবং কি দেখেন আমাদের ছোট ছোট মানে সন্তান, ওরাও চলে আসছে। এইখানে ডাকাত এখনো পর্যন্ত ওইভাবে আসে নাই, আর ইনশাল্লাহ আসলেও লাভ হবে না। ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম। আর এটাতে আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমাদের এলাকার মধ্যে ইউনিটি বাড়তেছে অনেক। ডাকাত তো দূরের ব্যাপার, ছিচকে চোরেরও সাধ্য নেই এলাকায় প্রবেশের। কারণ অলিতে গলিতে চলছে উৎসব, জমজমাট পিকনিক। অস্থিরতার এমন দিনেও তাই ব্যস্ততা রাজ বাবুর্চির হাঁড়িতে। ডাকাত ধরতে যারা রাস্তায়, তাদের জন্যই চলছে খাবারের এই আয়োজন। আমাদের অ্যারাউন্ড প্রতিদিনই 200 প্লাস আমরা অ্যারেঞ্জমেন্ট। আজকে অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে মোরগ পোলাও। আমরা অল্টারনেটিভ একটার পর একটা মেনু দিয়ে, যাতে যারা ভলেন্টিয়ার করছে সদ উদ্যোগে, যাতে কেউ কষ্ট না পায়, সবার জন্যই আমরা ডাকাতকে ধরার জন্য আমরা হিন্দু মুসলমান সবাই মিলেই একতাভাবে সবাই এলাকায় পাহারা দিচ্ছি। এলাকাটাকে আমরা প্রোটেক্ট করতেছি, এটা হচ্ছে আমাদের ডিউটি। ইটস আওয়ার ডিউটি টু প্রোটেক্ট আওয়ার এরিয়া। ধানমন্ডির টালি অফিস মোড়েও দেখা গেল একই চিত্র। ভোর 4টা বাজলেও সজাগ সবাই। তরুণরা মহড়ায়, নিরাপদে ঘুমাচ্ছেন এলাকাবাসী। গত পরশুদিন আমরা 3টা ডাকাত ধরেছি, টালি অফিস মোড়ে ধরেছি আমরা। অটো রিক্সা ছিল, অটো রিক্সাটা চুরি করে এনেছে। আমার ছেলেও ডাকাত ধরতে বের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ডাকাত পাচ্ছি না। ডাকাতরা কোথায় গেল, আমরা ডাকাত খুঁজতেছি। রীতিমতো তারা আসতেছে না, আমরা মারতে পারতেছি না। যত গাড়ি, যত সিএনজি, যত রিক্সা সব আটকাচ্ছি, চেক করছি, তারপর ছাড়ছি। সরকার পতন, পুলিশ প্রশাসনের অভাবের কারণেই হঠাৎ নগর জুড়ে বেড়েছে ডাকাত আতঙ্ক। নগরীর পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবীদের বসেছে এমন চেকপোস্ট, যেখানে ছোট বড় সকল গাড়িকেই পড়তে হচ্ছে জিজ্ঞাসার মুখে। একটু সন্দেহ হলেই চলে তল্লাশিও। এলাকাবাসীর এমন সতর্ক অবস্থানের কারণে রাজধানীতে কমেছে ডাকাতের আতঙ্ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমে বন্দনা গো করলাম মক্কা এনে স্থান, উর্দিশে বেড়ায় সেলাম মমিন মুসলমান, সভা কইরা বইস ভাইরে হিন্দু মুসলমান। ময়মনসিংহ গীতিকায় পাওয়া লাইনগুলোই বলে দেয় ঐতিহ্যবাহীভাবে এই অঞ্চলের মানুষ শুধু অসাম্প্রদায়িকই নন, বরং সাম্প্রদায়িকতা বিরোধী। দেশের চলমান পরিস্থিতিতেও ময়মনসিংহের হিন্দু মুসলিম সম্প্রীতিতে ঘটেনি কোনো ব্যাঘাত। মাদ্রাসা ছাত্ররা দিচ্ছে মন্দির পাহারা, গুজব প্রতিরোধ ও নিরাপত্তায় সড়কে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহ শহরের ছোট কালীবাড়ি মন্দির, পূজা অর্চনা চলছে, আছে ভক্তকুল। জানতে চাই কেমন আছেন তারা। এখানে তো হিন্দু মুসলমান সবাই মিলাই থাকি, আমাদের মালিকও মুসলমান, কিন্তু কোনোদিন আমরা কোনো সমস্যা হয় নাই, এখনো হয় নাই। আমাদের প্রতিদিন পূজা হয়, সকাল 10:30টায় শুরু হয়। পূজা শেষে আমরা ভক্তবৃন্দর সমাগম থাকে পূজায়, এবং যথারীতি আমরা পূজা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি।
ঐতিহ্যগতভাবেই ময়মনসিংহে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সম্প্রতি লোকমুখে ও ফেসবুকে প্রায় গুজব ছড়াচ্ছে হামলা হয়েছে বা হামলার শিকার হতে পারে মন্দির, তাই নিরাপত্তায় মাঠে নেমেছে স্থানীয়রা। আমরা তাদের পাশে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইগুলো এক ধরনের গুজব, আপনারা এগুলো নিয়ে ভয় পাবেন না। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ শহরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না হয় এই জন্য আমরা সচেষ্ট আছি। মন্দির পাহারায় প্রতি রাতে রাস্তায় নামছে মাদ্রাসা ছাত্ররা। পাহারা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও উৎসাহিত করছেন তারা। অদ্ভুত রকমের ভালো লাগার বিষয় যে সকল শ্রেণী পেশার মানুষ, সকল আঙিনার মানুষ একত্রিত হইতে পারে, এইটা আমাদের শহর, আমাদের ময়মনসিংহ দেখিয়ে দিছে। এদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মন্দিরে মন্দিরে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের। এ যেন সম্প্রীতির অটুট বন্ধন। অর্জনটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত হতে পারে, এজন্য আমরা সকলে একসঙ্গে চক্রান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য সকলেই এখানে যারা দেখতেছেন আমরা সকলেই দীর্ঘদিন যাবত একসঙ্গে এখানে থাকি। এলাকাবাসী বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছেন, আমার পাশে যে নেতা উনি সহ সকল নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে, সারা রাতই সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সাহসী হয়েছি, এলাকাবাসী একসাথে আছে। ময়মনসিংহ জেলায় 13টি উপজেলায় 600টিরও উপর মন্দির আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বন্যা আর আন্দোলন সহিংসতার পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরে পেয়েছে সৈকতের সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ প্রতিটি জায়গা। দীর্ঘ 1 মাস হোটেল মোটেলের ব্যবসায় স্থবির হয়ে পড়ায় লোকসান পোষাতে কাজ করছেন ব্যবসায়ীরা। দুদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এমন। প্রায় 1 মাসেরও বেশি সময় পর পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন পর্যটকরা। প্রথমে বন্যা, এরপর আন্দোলন সহিংসতায় এতদিন স্থবির ছিল পর্যটক খাত। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরতে শুরু করেছে। কক্সবাজার আসতে পারছে, অনেক ভালো লাগতেছে, ওয়েদার সবকিছু অনেক ভালো লাগতেছে আমাদের। দিন দিন পর্যটক বাড়ছে, আশা করি সামনে আরো বাড়বে। দেশের পরিস্থিতি যেন ভালো থাকে আমরা এই আশাই করি। পরিস্থিতি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। আমি খেলতেছি, পানিতে সাঁতার কাটতেছি, অনেক মজা লাগতেছে। এখন সৈকতে টুরিস্ট পুলিশ না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পর্যটকরা। আপাতত নিরাপত্তার দায়িত্ব পালন করছে সি সেফ লাইফ গার্ড সদস্যরা। আমাদের লাইফ গার্ড সব কিছু সব সময় ভালো, আগের চেয়ে ভালো অবজার্ভ রাখতে হচ্ছে। শতভাগ আমরা নিজেরা নিরাপদ, রাতের দিনে আমরা সব সময় আমরা সবাই পালাক্রমে ডিউটি এবং নিরাপত্তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। গত কিছুদিন ধরে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায় স্থবির। পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় লোকসান পোষানোর আশায় ব্যবসায়ীরা। এই ধরনের পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায় এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। ক্যাকটাস নাম শুনলেই চোখে ভেসে ওঠে কাঁটাযুক্ত মরু উদ্ভিদের ছবি। আবার এই ক্যাকটাসই শৌখিন মানুষের ঘরের সৌন্দর্য বাড়াচ্ছে। দিনে দিনে অভিজাত শ্রেণীর কাছে বাড়ছে গাছটির চাহিদা। সেই সাথে ক্যাকটাস চাষ করে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে। লালমনিরহাটের আতাউর রহমান মরু উদ্ভিদ চাষ করে দূর করেছেন বেকারত্ব। শরীর জুড়ে কাটা, তারপরও কি যেন এক সৌন্দর্যের মাদকতা। রং বেরঙের ফুল শোভা ছড়াচ্ছে চারপাশে। লালমনিরহাটের পাটগ্রামের আতাউর মাত্র 2 শতক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করেছেন ক্যাকটাস। সাকুলান্ট, কাটামুকুট, অ্যাডেনিয়াম সহ 180 প্রজাতির ক্যাকটাস আছে তার সংগ্রহে। 50 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এসব গাছ। বাহারি এই উদ্ভিদ চাষ করে প্রতি মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন আতাউর। আমরা অন্য গাছ থেকে যেরকম অক্সিজেন পাই ক্যাকটাস থেকে সেটা আসে। শহরে মানুষ
হচ্ছে তাদের বেলকনিতে অনেক সময় বড় গাছ রাখার জায়গা থাকে না, তারা হচ্ছে ক্যাকটাসটাকে খুব পছন্দ করে না, অল্প জায়গার মধ্যে অনেকগুলো ক্যাকটাস রাখা সম্ভব। অনলাইনের পাশাপাশি স্থানীয় বৃক্ষপ্রেমীরা বাগানে এসেই পছন্দ করে নিয়ে যান এই মরু উদ্ভিদ। সারা বাংলাদেশে আমরা ক্যাকটাস দিয়ে থাকি, এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, সবসময় আমাদের এখানে কাস্টমার আসে। এখানে দামটাও অনেক কম আর দেখতেও অনেক সুন্দর ক্যাকটাস, এসে খুব ভালো লাগলো, তাই ক্যাকটাস নিতে আসছি এখানে। ওনার কাছে যে ক্যাকটাসগুলো দেখেছি সেগুলো বেশ উন্নত জাতের এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের ক্যাকটাস রয়েছে, যেগুলো সচরাচর পাওয়া যায় না। জেলার বেকার যুব সমাজকে এ ধরনের উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের দাবি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় বলেন, শেখ হাসিনাকে আনুষ্ঠানিক পদত্যাগের সময়ও দেয়া হয়নি। পদত্যাগ এবং একটি বিবৃতি তৈরির পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রধানের, কিন্তু বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে যাত্রা শুরু করলে তিনি আর সময় পাননি। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন জয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে কাজ করতে আগ্রহী তিনি, এমনটাও আভাস দেন জয়। সেই ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান জয়। বলেন, ক্ষমতায় ফেরার ব্যাপারে তিনি এখনও আশাবাদী, এমনটা না হলেও থাকতে চান বিরোধী দল হিসেবে। ব্রাজিলের সাও পাওলোয় বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহীর সবাই প্রাণ হারালেন। শুক্রবার স্থানীয় সময়ে দুপুরে হয় এই দুর্ঘটনা। পারানা রাজ্য থেকে সাও পাওলোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। স্থানীয় সময় দুপুর ১:৩০টায় কন্ট্রোল প্যানেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিনহেদু শহরে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। উড়োজাহাজে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন, তাদের কেউই বেঁচে নেই, এমনটা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। লেবাননে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় বন্দরনগরী সিডনে একটি গাড়িতে চালানো হয় হামলা। সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার অভ্যন্তরে শহরটি। নিহত হামাস নেতা সামির আল হজ লেবাননে বসবাস করতেন। সেখানকার ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ছিলেন। এই হামলায় তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। গেল ১০ মাস ধরেই গাজায় নির্বিচারে বর্বরতা চালানোর পাশাপাশি হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা করছে তেল আবিব। শুধু যৌন নিপীড়ন বা শারীরিক নির্যাতনই নয়, হামাস দমনে ইসরায়েলি সেনাদের যে কোনো পদক্ষেপই বৈধ, এমনটা বলছেন বিভিন্ন মহলের ইসরায়েলি নেতারা। আলোচিত স্টিমান কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীকে গণধর্ষণের ঘটনার পরই এমন বিস্ফোরক মন্তব্য করা হয়, যা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে স্টিমান কারাগার। গত মাসে কারাগারে গণধর্ষণের শিকার হন এক ফিলিস্তিনি নারী বন্দী। সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে ১০ ইসরায়েলি সেনা। সে সময় তারাই স্টিমান কারাগারের নিরাপত্তার দায়িত্বে ছিল। পুরো বিষয়টি হয়তো চাপাই পড়ে যেত, কিন্তু বিপত্তি ঘটে কারাগারের সেই কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে। এরপরই আন্তর্জাতিক মহলে উঠে তীব্র নিন্দার ঝড়। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষুব্ধরা। আলোচনার সমালোচনার জেরে ২৯ জুলাই ধর্ষণে জড়িত ১০ সেনাকে আটকও করা হয়, তবে দ্রুতই তাদের ছেড়ে দেয় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীকে গণধর্ষণের ঘটনার পর ইসরায়েলিদের প্রতিক্রিয়া জানতে একটি জরিপ চালায় দেশটির টিভি চ্যানেল 12। ফলাফলে উঠে আসে ৪৭% ইসরায়েলি নাগরিকই তাদের সেনাদেরই সমর্থন দিয়েছেন। আটককৃত সেনাদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভও করেছেন কট্টর ডানপন্থীরা। ছাড়া পাওয়া এক ইসরায়েলি সেনার সাক্ষাৎকারও নেয় চ্যানেল 14। পুরো সাক্ষাৎকারেই নিজেদের সাফাই গেয়েছেন তিনি। আমাদের সেনাদল সবথেকে সুসংগঠিত একটি দল, যেই আমাদের নাম খারাপ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো। প্রয়োজনে কিভাবে শত্রুদের সাথে লড়াই করতে হয় তা আমাদের সেনারা জানে। এজন্য আমি আনন্দিত ও গর্বিত।
কারাগারের গোপন কক্ষের ভিডিও কেন করা হলো এবং তা কিভাবে ভাইরাল হলো এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ ঝেড়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেসালিল স্মোট্রিক। সবার আগে কারা এই ভিডিও গণমাধ্যমের কাছে পাঠিয়েছে তা খুঁজে বের করতে হবে। আমি নিশ্চিত ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে। ইসরায়েলি সেনাদের পক্ষে মতামত দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ অনেকেই। ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে যে কোনো পদক্ষেপ, এমনকি গণধর্ষণও করা যেতে পারে। দেশের সাহসী যোদ্ধাদের এভাবে আটকে রাখা সত্যিই লজ্জাজনক। কেউ যদি হামাসের সদস্য হয় তবে তার বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়া যাবে, সব ব্যবস্থা। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি নারীদের যৌন নিপীড়ন নতুন কোনো ঘটনা নয়। দিনের পর দিন সেখানে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন হাজারো নারী বন্দী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের সমর্থনে র্যালি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হাজার হাজার সদস্য। শুক্রবার রাজধানী সানায় হয় এই সমাবেশ। ফিলিস্তিনি পতাকা এবং সিনওয়ার ও ইসমাইল হানিয়ার ছবি সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন হুতি সদস্যরা। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগান দেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও। তেল আবিবের বর্বরতার বিরুদ্ধে বেশ সরব হুতি। লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এমনকি হামলা চালানো হচ্ছে ইসরায়েলের ভূখণ্ডেও। ইউক্রেনের একটি সুপার মার্কেটে রাশিয়ার মিসাইল হামলায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দোনেস্ক অঞ্চলের শপিং সেন্টারটিতে হয় এই হামলা। কিয়েভ জানায় আহত হয়েছেন কমপক্ষে 43 জন। জেলেনস্কি প্রশাসনের দাবি, যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মিসাইলটি। এখনও ধ্বংসস্তূপের ভেতর চলছে উদ্ধার কাজ। দোনেস্কের বড় একটি অংশই রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকায় নিয়মিত হামলা চালায় মস্কোর সেনারা। গেল 2-3 দিন ধরে রাশিয়ার কুরস্কো শহরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ধারণা তারই জবাবে এই ভয়াবহ হামলা।